দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিবিটিএল প্রেজেন্টস দৃষ্টি 24 স্পোর্টস ইনসাইটে। আমি আশিকুর রহমান রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে স্পোর্টস অ্যানালিস্ট মিজানুর আশিক। আশিক, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি আশা করছি আপনিও ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আরেকটু ভালো থাকতাম যদি বাংলাদেশের জাতীয় দলের চলমান কোচ ইস্যুটা যদি আরেকটু সুন্দর হতো। আপনি এই যে কোলম্যানকে বাফুফে নেয়নি, আমি সরাসরি প্রশ্নতে গেলাম যে বাফুফে যে কোলম্যানকে কোচ হিসেবে নিল না, এই বিষয়টি আপনার চোখে কতটুকু দৃষ্টিকটু আশিক? দেখেন, এটা অবশ্যই প্রচুর পরিমাণ চোখে পড়ার মতো, কারণ আমরা এখন পর্যন্ত যে সকল কোচদের আন্ডার আমরা খেলেছি বা আমরা কোচিং করেছি বা আমাদের ছেলেরা কোচিং করেছে, তার মধ্যে একমাত্র জেমি ডে ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ লাস্ট কয়েক ডিকেটের মধ্যে। এবং এর আগের যেসব কোচ ছিল তাদের কথা আমার মাথায় নেই, কারণ তখন আমি নিজেই ছিলাম ছোটো, বাট আমি বোঝ হওয়ার পর থেকে একজনকে দেখেছি, তারপর জেমি ডে, এরপর দেখলাম হাভিয়ার কাবরেরাকে, এবং এর মাঝে আবার ছিল অস্কার ব্রুজন, এবং পরবর্তী সময়ে এবার অন্য একজনকে দেখছি। সো এই কয়টা কোচের মাঝে ক্রিস কোলম্যানকে আমার একেবারে হাইলি কোয়ালিফাইড একজন কোচ মনে হয়েছে, যে যাকে আনলে বাংলাদেশের ফুটবলটা একটু উন্নত হবে। যেই কোচ গ্যারেথ বেল, রামসেইদের কোচিং করিয়েছে, সেই কোচ যদি বাংলাদেশে আসতো, আপনার কি আশিক আসলে মনে হয় না যে হামজা, জামাল, শমিত সোম, ফাহামিদুল এরা নিজেদের উন্নতি করতে পারতো? আশিক, আপনি যেটা বলছেন যে গ্যারেথ বেল এবং এক কথা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের ট্রেনিং যে করিয়েছে, বাংলাদেশে কি এরকম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, বা আমাদের কি এই পোটেনশিয়ালগুলো আছে যে এই মানের কোচ এই প্লেয়ারদেরকে ট্রেন করে কিছু করতে পারবে? দেখেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা আমরা সবসময় শুনে এসেছি এবং আমরা পড়েছিও, আমরা দেখেছিও যে প্র্যাকটিস একটা মানুষকে কীভাবে উন্নত করে। আপনি যে বললেন যে আমাদের দেশে কি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে কিনা, ভাই দেখেন, কেউ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে কিন্তু আসলে জন্মায় না একটা মায়ের গর্ভ থেকে। একটা ছেলে জন্মানোর পর তার পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি ফুটবলটা শেখে, ফুটবলটা শেখার পাশাপাশি একটা ক্লাবে ভর্তি হয়, ক্লাবে ভর্তি হওয়ার পর তাকে হাতে কলমে তার হাতে খড়ি দেওয়া হয়, তারপর তাকে সব কিছু প্র্যাকটিক্যালি শেখানো হয়। তিনি যখন আস্তে 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 করে ঠিকমতো পরিচর্যা পাবে, তখন তিনি তার স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন। এবং যদি সেখানে ভালো একটা টিচার থাকে বা ভালো একটা কোচ থাকে, তখন কিন্তু সেখানে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, আপনার অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। তখন গিয়ে আপনি নিজে কিন্তু যে একটা হাইলি কোয়ালিফাইড একজন খেলোয়াড়ে পরিণত হবেন। এরপর আস্তে আস্তে যখন আপনি একটা ক্লাবে খেলবেন, ওই ক্লাবের কোচ যদি একেবারে হাইলি কোয়ালিফাইড বা সার্টিফাইড কোচ হন, তাহলে কিন্তু সেখানে আপনার চোখ বন্ধ করে বলা যাবে যে হ্যাঁ, আপনার উন্নতিটা একেবারে জাস্ট স্পিডিভাবে চলছে। এরপর যখন আপনি ন্যাশনাল টিমে আপনি কল পাবেন, আপনার ন্যাশনাল টিমের কোচ হবে আরও হাইলি কোয়ালিফাইড, তখন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে না, এই কোচ ওদেরকে কোচিং করিয়েছে, ওরা এইরকম হয়েছে, ওরা ক্লাবে খেলে এরকম হয়েছে, আমারও এরকম হতে হবে, আমারও এমন ক্লাবে খেলতে হবে, ভালো একটা ক্লাবে খেলতে হবে, ইন্সপিরেশন পাবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো বিশ্বের দরবারে। জাস্ট নর্মাল একটা ভালো কোচ পেলে আপনি তখনই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হবেন, যখন আপনার দেশের, আপনার ক্লাবের, আপনার ন্যাশনাল টিমের কোচ হাইলি কোয়ালিফাইড হবে। হাইলি কোয়ালিফাইড কোচ ছাড়া আপনি কখনও ওয়ার্ল্ড ক্লাস হতে পারবেন না। পেপ গার্দিওলা মেসিকে তৈরি করেছেন, পেপ গার্দিওলা লেভানডস্কিকে তৈরি করেছেন। আমার মনে হয় বাংলাদেশে হাইলি কোয়ালিফাইড কোচ আসলে ফাহামিদুল, শমিত সোম এরাও নিজেদেরকে বিকাশ করতে পারতো। অ্যান্ড ইফ কোলম্যান বাংলাদেশের কোচ হতো, তাহলে আই থিঙ্ক বাংলাদেশের প্লেয়াররা আরও ভালো কিছু করতে পারতো বিশ্ব দরবারে। আচ্ছা, আমি আপনার কাছে আরও একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে অ্যাসিস্ট্যান্ট কোচ মার্কো বনোফ্লিগিও, আপনি জানেন যে জুভেন্টাস আন্ডার 23 টিমের কোচ সে ছিল। সে এখন বাংলাদেশের জাতীয় দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিজেকে কতটুকু মেলে ধরতে পারবে, বা তার পোটেনশিয়াল কতটুকু আমাদেরকে দিতে পারবে? এখন দেখেন, এই বনোফ্লিগিও কিন্তু হাভিয়ার কাবরেরা না, বা বনোফ্লিগিও কিন্তু হাসান আল মামুন না, ইভেন বনোফ্লিগিও কিন্তু মিন্টু না, ঠিক আছে? সো তিনি হচ্ছেন তার মতো। যেই ব্যক্তি জুভেন্টাস আন্ডার 23 টিমকে কোচিং করিয়েছেন, সেই টিম এখন সেই কোচ এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের
অ্যাসিস্ট্যান্ট কোচ, ক্যান ইউ ইমাজিন দ্যাট যে একটা ইউরোপীয় ক্লাব লেভেলের একটা টিমকে কোচিং করানোর পর এবং তিনি একটা giant একটা টিমের ন্যাশনাল টিমে এসে, তাও এশিয়ার একেবারে লোয়েস্ট একটা টিম। বাংলাদেশ তো এশিয়ার মধ্যে একটা লোয়েস্ট একটা বলা যায়। দক্ষিণ এশিয়া তো বাংলাদেশের লোয়েস্ট একটা টিম, সেই টিমকে কোচিং করাচ্ছে বা সেই টিমের ডাগ আউটে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের প্লেয়াররা এইখান থেকে অনেক কিছু শিখতে পারবে বা অর্জন করতে পারবে? ইভেন জুভেন্টাসের মেইন দলে রোনালদো খেলেছিলেন, ডিবালা খেলেছিলেন, সো সেই দলেরই আন্ডার-23 টিমে এই কোচ হেড কোচ ছিলেন এবং তিনি এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। বাংলাদেশে যেমন কোলম্যান না আসা যেমন ক্ষতি হয়েছে, তেমন বনফ্লিগিও আসাতেও কিন্তু বাংলাদেশের লাভ হয়েছে। হামজা, সমিত, জায়ান, জামাল এরা ভালো একজন পথ প্রদর্শক পেয়েছে বলাই যায়। আশিক, আমি আপনার থেকে একটু স্পটলাইটটা নিতে চাই। সেটা হচ্ছে আপনার যেটা আর কি আপনি একটু আগে বলছিলেন যে বনফ্লিগিও বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়াতে বাংলাদেশকে একটু ছোট করে আপনি মেনশন করেছেন যে দক্ষিণ এশিয়ার আমরা একটু নিচের স্তরের দিকেই আছি। এখানে ছোট করে মেনশন করার কিছু নেই, কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এখন এটা 182 সত্যি। সো ইফ ইউ চেক দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং, বাংলাদেশ অবভিয়াসলি লোয়েস্ট একটা কান্ট্রি। অনেক নিচে ইফ ইউ আছে। চেক দ্য এশিয়ান র্যাঙ্কিং অলসো দেয়ার ইজ বাংলাদেশ ইজ আ লোয়েস্ট তবে কান্ট্রি। আপনি বাংলাদেশের স্কোয়াড যদি দেখেন, রিসেন্ট টাইমে বাংলাদেশে অনেকগুলো প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছে, যেমন ধরেন ফাহমিদুল, জায়ান, নান আদার আমাদের হামজা চৌধুরী। হি ইজ স্টিল আওয়ার প্রাইড ইন বাংলাদেশ ফুটবল অলসো। তবে মানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আপনি যদি দলের দিকে তাকান বা মাঠের খেলা দেখেন, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বা খেলার মানে প্লেয়িং স্টাইল, স্কোয়াড দেখলে কি কোনো দিক থেকে আপনার মনে হয় যে বাংলাদেশ লোয়েস্ট? আমার চোখে তো বাংলাদেশ এশিয়ার বা অন্তত দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ একটা দল হিসেবে। এখন দেখেন, আপনি নিজেকে দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ দল তখনই মনে করতে পারবেন যখন আপনি দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ জয় করতে পারবেন। আই মিনস ইটস সাফ চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, যেখানে আপনি সাফে ভরাডুবি হচ্ছে আপনার, আপনি এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারছেন না, আপনি ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারছেন না, আপনার এই হাইলি সার্টিফাইড স্কোয়াড দিয়ে আপনার সুবিধাটা বা লাভটা কি হবে? আচ্ছা, এইটা কি শুধুমাত্র আমাদের মানে প্লেয়ারদের ইস্যু নাকি সিন্ডিকেট ইস্যু? ইটস অল অ্যাবাউট টু সিন্ডিকেট। আমাদের প্লেয়ারদের আমাদের প্লেয়ারদের পোটেনশিয়াল আছে তো। আমাদের এর মধ্যে আমাদের প্লেয়ারদের মধ্যে কয়েকজন প্লেয়াররা রয়েছেন যারা নিজেরাও সিন্ডিকেটের মধ্যে জড়িত, সিন্ডিকেটের সাথে জড়িত। আমি যদি নাম মেনশন করে যদি আমি বলি তাহলে হয়তো আমার অসুবিধা হতে পারে, বাট আমি তবু বলছি। ফয়সাল আহমেদ ফাহিম, তপু বর্মন, সোহেল রানা সিনিয়র এবং সাদউদ্দিন আহমেদ এরা নিজেরাও রাকিব হোসেন, আওয়ার নাম্বার ফলস নাম্বার 9 ইয়া রাকিব হোসেন। আমাদের এই কজন ফুটবলার হচ্ছেন তারা সিন্ডিকেটের সাথে জড়িত এবং তাদের সাথে আরও যারা আছেন হাসান আল মামুন, আমাদের মিন্টু ভাই, আলফাজ আহমেদ, এরাও সিন্ডিকেটের সাথে জড়িত। যখন কোলম্যানকে মানে বাংলাদেশের নতুন কোচের জন্য নিয়োগ দেওয়া হচ্ছিল, তখন আলফাজ আহমেদ একটা কথা বলেছিল যে বিদেশি কোচদেরকে দেশে এনে বা দেশের ডাগ আউটে দাঁড় করায় কী লাভ, এটা তো আমাদের দেশি কোচদের অপমান করা হচ্ছে, এই টাইপের কিছু একটা কথা উনি বলেছিলেন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আপনারা এই যে আপনি আলফাজ আহমেদ, আপনি দেশের একজন স্বনামধন্য ফুটবলার ছিলেন, শুনেছি মানুষের মুখে, আপনি যখন ফুটবল খেলতেন তখন আমি হই নাই। তো আপনি ন্যাশনাল টিমের হয়ে কী অ্যাচিভমেন্ট আনছেন? ইভেন আপনি একজন কোচ, একটা ক্লাবের কোচ, বাংলাদেশের সর্বস্তরের একটা লিগের একটা ক্লাবের কোচ, সেইখানে আপনি কি করতে পারতেছেন? দলকে না একটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে পারছেন, বলার মতো কোনো টাইটেল ক্লাব আমাদের ওয়ার্ল্ড নেই। কাপ খেলাতে পারছেন, মানে কোথাও তো আপনার একটা কন্ট্রিবিউশন থাকা উচিত ছিল অ্যাজ আ কোচ হিসেবে, যে হ্যাঁ আমি দলটাকে এই স্তরে নিয়ে গেছি। তাহলে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনাকে বিবেচনায় রাখবে যে না, আলফাজ মোহামেডানকে এই স্তরে নিয়ে গিয়েছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলিয়েছে বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলিয়েছে, আমরা হচ্ছে আলফাজকে ন্যাশনাল টিমের জন্য বিবেচনা করতে পারি। আপনি আলফাজ আহমেদ কী করেছেন? কিচ্ছু করতে পারেন। আপনি ভাই নিজে আপনি আপনার প্লেয়ারদের সাথে আপনি ফুটবল খেলেন। আমার নিজের চোখে দেখা আপনার পুরান পল্টনের
যে আউটার যে মাঠটা ন্যাশনাল স্টেডিয়ামের পাশে, সেখানে আমি একদিন গেলাম, দেখি যে মোহামেডান প্র্যাকটিস করছে। সো আমি ফুটেজ নিচ্ছি। অ্যাট দ্যাট মোমেন্ট আমি দেখলাম যে আলফাজ আহমেদ তিনি নিজেও ফুটবল খেলছেন। ভাই কোচরা তো ফুটবল খেলে না ভাই, কোচ তো ফুটবল শিখায়। 22 জনের মধ্যে ফুটবল একটা দিয়া তিনি হচ্ছে জাস্ট শিখাবে, আর যখন যে পারবে না তাকে আলাদা করে এক সাইডে এনে তখন গিয়ে তাকে হচ্ছে কাউন্সিলিং করবে। বাট আপনি নিজে একজন মানে প্লেয়ার হয়ে আপনি আপনার প্লেয়ারদের সাথে আপনি খেলছেন ভাই, এটা তো ভাই কোনো কোচের মানে প্রফেশনাল কোনো কোচের বিহেভিয়ার হতে পারে না। এটা তো প্রফেশনালিজমের সাথে যায় না, এটা তো একটা আনপ্রফেশনাল আচরণ। সো আপনার মতো একটা আনপ্রফেশনাল পার্সনকে কেন কোচ হিসেবে নিয়োগ দিবে বাংলাদেশ? বাংলাদেশ যদি আপনার মতো একটা আনপ্রফেশনাল আলফাজ আহমেদকে যদি নিয়োগ দেয়, বাংলাদেশের সুফলটা কোথায় হবে? বাংলাদেশ তো এখন ধরেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের প্রথম একটা স্তর খেলতে পারতেছে, কোয়ালিফায়ারের আপনাকে নিয়োগ দিলে তো সেটাও করতে পারবে না। তখন আপনি কি করবেন? তখন তো বাংলাদেশকে নির্বাচনে চলে যেতে হবে, তখন আপনি কি করবেন?